নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। আজও সারাদিন পরশু দিনের ঘটনা নিয়েই এখনো পর্যন্ত খবরের শিরোনাম হয়ে রয়েছে রং বোমা কাণ্ড। সংসদে রং বোমা ছুড়ে রাতারাতি এই 6 জন সংবাদ শিরোনামে নিজেদের নাম তুলে ফেলেছেন। এটাই হয়তো তারা চেয়েছিলেন যে সবাই তাদের নাম জেনে ফেলুন। ইতিমধ্যেই আপনারা জানেন যে 5 জনকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল। সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম আজাদ এবং অমল শিন্ডে, তাদেরকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল সেদিন সংসদের ভেতরে এবং বাইরে থেকে। অন্যদিকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে বিশাল শর্মা ওরফে ভিকি শর্মা নামে আরও একজনকে। আর দিল্লিতে নিজেই এসে আত্মসমর্পণ করেছেন ললিত ঝা। এই ললিত ঝা, যার বেঙ্গল কানেকশন নিয়ে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে। অর্থাৎ তিনি বাংলাতে বেশ কিছুদিন ছিলেন, অন্তত বছর তিনেক যাবৎ তারা বাগুইআটিতে থাকতেন। আদতে তারা বিহারের বাসিন্দা এবং তার পিতা দেবানন্দ ঝা তিনি পৌরোহিত্যের কাজ করতেন। বড়বাজার এলাকাতেই তাদের কাজ। তার যে ললিত ঝায়ের যে অন্য ভাইয়েরা, তারাও সেখানে একটি কাপড়ের দোকানে কাজ করেন। আরেকজন পড়ান। ললিতও পড়াতেন এবং এই পড়াতেন মানে তিনি প্রাইভেট টিউশনে করতেন। তিনি একসময় একটি বাগুইআটিতেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে কিছুদিন পড়িয়েও ছিলেন, কিন্তু তার কাজ চলে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে বাগুইআটিতে থেকে তিনি বড়বাজারে আসতেন টিউশনি করাতে। তিনি আদতে বিজ্ঞান শাখার স্নাতক। এই ললিত ঝা একসময় কোভিডের সময় তার কাজ হারিয়ে ফেলেন এবং তিনি কাজ না পেয়ে এমনকি সবজি পর্যন্ত বিক্রি করেছেন পাড়ায়, এমনও খবর পাওয়া যাচ্ছে। সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই জানাচ্ছেন। কিন্তু এই পরিবারটি দরিদ্র হলেও তাদের সেরকমভাবে কোনো রকম কোনো খারাপ কাজের সঙ্গে তারা জড়িত, এই বদনামটা কেউ দিতে পারবে না। কিন্তু ললিত কেন এমনটা করলেন, এই কাজ করলেন, সেটাই এই মুহূর্তে খোঁজ চলছে। দেখতে চাইছেন, বুঝতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে তাতে ললিত ঝা সহ অন্যান্যদেরকে নিয়ে একটি পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ, দিল্লি পুলিশ। ইতিমধ্যেই আগামীকাল এবং আগামী পরশু এই দুদিনের মধ্যেই হয়তো এই পুনর্নির্মাণের কাজটি সেরে ফেলতে চাইবে। তার কারণ সংসদ তো সোমবার পর্যন্ত মুলতবি রয়েছে, আর সংসদের কাজ মুলতবি থাকবে সেহেতু তাদের পুনর্নির্মাণ করতে খুব একটা অসুবিধা হবে না। ইতিমধ্যে সংসদও কিন্তু তুলকালাম। সংসদের ভেতরে এবং সংসদের বাইরে দুই তরফেই তুলকালাম চলেছে। বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছেন এবং এই 15 জন সাসপেন্ডেড যে সাংসদ, সেই সাংসদদের নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন সংসদের বাইরে। এবং এই মুহূর্তে যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে তাতে রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতি সবটাই সরগরম রয়েছে সংসদের এই হামলাকাণ্ড নিয়ে। এই হামলাকাণ্ড নিয়ে আমাদের আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই সব প্রশ্নগুলো নিয়ে আসবো অবশ্যই যাদের কাছে। তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে আজকে যে এস্টিমড প্যানেল যোগ দিচ্ছেন আলোচনায়, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল যুবনেতা কৌশিক মাঝি, তৃণমূল কংগ্রেসের যুবনেতা। স্বাগত জানাই আপনাকে কৌশিক। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই 6 জনের পুলিশ হেফাজত হয়ে গিয়েছে। যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এটা ছাড়াও আরও বেশ কিছু কথা বলবার রয়েছে, সেই কথাগুলো বলবো অবশ্যই। কিছুটা আমাদের একটি প্রতিবেদনে বলবার চেষ্টা করেছি আমরা, সেটাই একটুখানি শোনাবো, দেখাবো। পার্লামেন্টে হামলাকাণ্ডে আবারও অশান্তি সংসদে। বিরোধী সাংসদের সাসপেনশনে শান্তি নেই সংসদে। লোকসভায় রং বোমা হানার ঘটনার জেরে সংসদ চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। দফায় দফায় অশান্তির জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। শুক্রবার সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিরোধী জোট INDI এর সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার সাসপেন্ড হওয়া 15 জন সাংসদও। বিরোধীরা দাবি করেন বুধবারের হানা নিয়ে শীতকালীন অধিবেশনে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। 22 ডিসেম্বর পর্যন্ত সংসদে শীতকালীন অধিবেশন চলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 15 জন সাংসদ সাসপেন্ড হওয়ায় বাকি অধিবেশনের দিনগুলিতেও অশান্তির সম্ভাবনা আছে। গত 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে গণেশ চতুর্থী তিথিতে অধিবেশন শুরু হয়েছিল নতুন ভবনে। কিন্তু 3 মাসের মধ্যেই নতুন সংসদ ভবনে নিরাপত্তায় গাফিলতির বেনজির ছবি।
বুধবার ত্রিস্তরীয় সুরক্ষা বলয় টপকে কিভাবে বিক্ষোভকারীরা সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় পৌঁছে গিয়ে দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ দেওয়ার সুযোগ পেলেন তা নিয়ে বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় সরব হন বিরোধী জোটের সাংসদরা। বিক্ষোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে। লোকসভায় সাসপেন্ড করা হয় 14 জন সাংসদকে। এই পরিস্থিতিতে শুক্রবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান বিরোধীরা। অধিবেশন শুরুর পরে স্লোগান ওঠে বিজেপির বেঞ্চ থেকেও। অশান্তির জেরে প্রথমে বেলা 12টা, তারপর দুপুর 2টো এবং শেষে সোমবার পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে বলেন, নিরাপত্তায় গাফিলতি হয়েছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না। বৃহস্পতিবার কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বৈঠকে সংসদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সতর্কতা বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন চূড়ান্ত সতর্কতার, অর্থাৎ সংসদ ভবনের ভেতরে কিভাবে এরা ঢুকে পড়লেন এবং এইরকম কাণ্ড ঘটালেন তা নিয়ে চিন্তিত দেশের সর্বোচ্চ নেতৃত্ব। এবং সেই সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে বলেছেন যে এটা নিয়ে রাজনীতি করবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে প্রথম প্রশ্ন হিসেবে এটাই চলে আসবে যে এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারণ করছেন, নিষেধ করছেন, বিরোধীদের বলছেন, হয়তো নিজের দলের লোকজনদেরও বলছেন, কিন্তু সেই বার্তাটা কি সব স্তরে পৌঁছচ্ছে না। কারণ গতকালই একটি ছবি ভাইরাল হয়, সেই ছবিতে দেখা যাচ্ছে এই ললিত ঝা, যিনি একসময় সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন, আর সেই সূত্রেই হালি শহরের জেঠিয়ার নীলাক্ষ আইচের সঙ্গে তার যোগাযোগ। সেই ললিত ঝায়ের সঙ্গে একটি ছবি দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের, আর সেটি নিয়ে বেশ কিছুটা জল ঘোলা কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং সংসদে সেই ছবির প্রিন্ট আউট নিয়ে আজ সাংসদরা পৌঁছে যাচ্ছেন, মানে ভারতীয় জনতা পার্টির সাংসদরা পৌঁছে গিয়েছেন। তো এই বিষয়টা বেশ খানিকটা জটিল, যদিও আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও এক অতিথি, আরও এক প্যানেলিস্ট যোগ দিয়েছেন। আমি অবশ্যই স্বাগত জানাবো ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়ালকে। স্বাগত কেতন। আজকে তিনটি রাজনৈতিক দলের 3 যুব নেতৃত্ব রয়েছেন, কৌশিক রয়েছেন, পৃথ্বীরাজ রয়েছেন, কেতন রয়েছেন, তাদের কাছে আসবো অবশ্যই পরে। কিন্তু একটু শুরুর সুরটা বেঁধে দেওয়ার জন্য আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে একদম শুরুতে। নীলাদ্রি। শান্তম, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে শুধু বলার চেষ্টা না করে আমি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ব্যাপারে একটু শেয়ার করতে চাই। নিশ্চয়ই। নীলাক্ষ আইচ, যার নাম আপনি বললেন, এই ব্যক্তিটি আমায় সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেছিলেন দাবি করে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ফলোয়ার এবং তিনি ফেসবুকে একটি গ্রুপ চালান, সেটার নাম হচ্ছে সাম্যবাদী সুভাষ সভা। এবার যেহেতু আমি নেতাজি গবেষক হিসেবেও কাজ করার চেষ্টা করি, উনি আমায় অনুরোধ করেন আপনি কি গ্রুপে একটু জয়েন করতে পারেন। তো আমি স্বাভাবিকভাবে ফেসবুকে একটা গ্রুপ জয়েন করা মানে লাইক করা করলাম। 2 দিন বাদে অনুরোধ করলেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কি আপনি জয়েন করতে পারেন। আমি বললাম ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো আরো কিছু মেটেরিয়াল পাওয়া যাবে, রিসার্চ নিয়ে, নেতাজি নিয়ে নতুন তথ্য পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমি আশ্চর্য হয়ে গেলাম। নেতাজি একটা উপলব্ধি করলাম, বুঝতে পারলাম এই মানুষগুলো তীব্রভাবে নরেন্দ্র মোদীর বিরোধী এবং এই মানুষগুলো বস্তুত কমিউনিজমে বিশ্বাস করেন এবং ভারতের গণতন্ত্রের প্রতি এদের কোনো আস্থা নেই। আমি এইটা উপলব্ধি করার পর থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটো থেকেই সরে আসি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই ললিত ঝা বলে ব্যক্তিটি ছিলেন এবং নীলাক্ষ আইচের সাথে এর সরাসরি কথাবার্তা হতো এবং ললিত ঝা আমার যদ্দূর মনে আছে ফান্ডিং পার্টটা নিয়ে কথা বলতো, নীলাক্ষ টাকার জোগাড় করা এক্সেট্রা এক্সেট্রা এই পার্টটা দেখতো। তা আমি এতটা ভয়ঙ্কর ব্যাপার তো বুঝতে পারিনি, কিন্তু আমার খুব খারাপ লেগেছিল তারা যেভাবে প্রধানমন্ত্রীর নামে কথা বলতেন এবং যেভাবে আমি কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করি না, আদর্শগতভাবেও তাদের সাথে মিলতে পারিনি আমি। এখন আমি যখন ফিরে দেখছি ব্যাপারটা, আমার ইন্টারেস্টিং একটা জিনিস লাগছে। ললিত ঝাকে নীলাক্ষ বলছে দেখা হয়েছিল একটি ইভেন্টে, সেখানে সে তার এনজিওতে ঢোকে। এই এনজিওটা কাজ করে জঙ্গলমহলে, যেখানে আদিবাসীরা আছে এবং যেখানে মাওবাদীরাও খুব সক্রিয়। তাহলে এই যে ললিত ঝা, তার সাথে কি কোনো মাওবাদী যোগ আছে? 2 নম্বর কথা, ললিত ঝার মতো যে প্রোফাইল আপনারা বলছেন, এই ব্যক্তির পক্ষে নিজে ফাইন্যান্স করাটা সম্ভব নয়, তাহলে তার টাকার উৎসটা কি ছিল?
আমার মনে হয় দেশের স্বার্থে এই যে 6 জনকে ধরা হয়েছে এর বাইরেও অনেকে আছে, বড় মাথা আছে, যারা ভারতের সরকার, ভারতের সুরক্ষার উপর আঘাত হানতে চাইছেন এবং বিশেষ দিনে আঘাত এনেছেন যেদিন পাকিস্তানি টেররিস্টরা বা পাকিস্তান ইন্সপায়ার্ড টেররিস্টরা পার্লামেন্টে আঘাত এনেছিল। এই ব্যাপারটা দেখা দরকার যে পর্দার আড়ালে কে এখানে আছে, কে এদের চালনা করছে। রাইট 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 গোটা ব্যাপারটাই এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজে দেখছেন এবং এটা এত সহজে ভুলে যাওয়ার মতন একটি ঘটনা নয়। দুদিন আগে ঘটে গিয়েছে, এখনো পর্যন্ত তার দাগটা সুস্পষ্ট। এই হলুদ রঙের ধোঁয়া কেন ছড়ানো হলো এবং কিভাবে ছড়ানো হলো, কিভাবে এরা প্রায় 18 মাস ধরে রেকি করেছেন, বারবার সংসদ ভবনের আশপাশ দিয়ে ঘুরেছেন, এরকমটাই তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে প্রাথমিকভাবে। এবং এর পিছনে আরও কারা রয়েছেন সেই বিষয়গুলো অবশ্যই সামনে আসবে। এই মুহূর্তে আমি চলে যাব একটু রাজনৈতিক মতামতটা নিয়ে নেবো, তারপর আসবো জয়দেবদার কাছে। কিন্তু তার আগে আমি একটুখানি প্রাথমিক বক্তব্য নিতে চাইব পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার, শুভ সন্ধ্যা সকল দর্শককে জানিয়ে বলি, আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো একটা সিকিউরিটি ব্রিচ। এটা কালকে অমিত শাহজিও বলেছেন যে এটা খুব উদ্বেগজনক এবং এটা খুব অপ্রত্যাশিত যে একজন সংসদ ভবনে ঢুকে যাবেন এইভাবে। অবশ্যই সেখানে সিকিউরিটি ব্রিচ হয়েছে, কিন্তু সেটা তদন্তকারী সংস্থা এবং সিআরপিএফ এর ডিজি লেভেলের যারা আধিকারিক আছেন সেটা তারা প্রাথমিক রিপোর্ট দেবেন মঙ্গলবার দিন, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যেটা এই যে ললিত ঝা কে, বা আজকে আমরা দেখতে পাচ্ছি যে এক বৃহত্তর রাষ্ট্রবিরোধী চক্রান্ত চলছে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী চক্রান্ত চলছে, যেখানে দেখতে পাচ্ছি এই ললিত ঝা কে, এই ললিত ঝার ব্যাকগ্রাউন্ড চেক করলে আমরা দেখতে পাচ্ছি ললিত ঝা ডিওয়াইএফআই করতো, আবার কোন সময় ললিত ঝাকে দেখতে পাচ্ছি স্মিতা বক্সির সাথে আপনার উত্তর কলকাতায় উদ্বোধন করছে, বিভিন্ন পুজো উদ্বোধন করছে। এবং আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যখন কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সর্বভারতীয় ক্ষেত্রে নিজের মাটি হারাচ্ছে, তখন তারা এই সব যোগ নিয়ে আসছে এবং তারা রাজনৈতিক ভাবে যখন দমন করতে পারছে না ভারতীয় জনতা পার্টিকে, তখন তারা এই ললিত ঝায়ের মতো, এই নীলাক্ষদের মতো ব্যক্তিকে নিয়ে এসে একটা রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে। দেখুন, আজকে আমার এখান থেকে একটা কথা খুব স্পষ্ট সকল দর্শকের কাছে, যে আজকে যে ললিত ঝাকে নিয়ে আমরা কথা বলছি, এই ললিত ঝায়ের ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে গেলে, এবং তার আগে যেদিন আপনার এই অ্যাটাকটা হলো, এটা হচ্ছে 22 বছর বর্ষপূর্তি পার্লামেন্ট অ্যাটাক, 2001 সালের পরে 22 বছর বর্ষপূর্তি দিনে ঘটনাটা ঘটলো। এবং আমরা যখন দেখতে পেয়েছিলাম আফজল গুরু পার্লামেন্ট অ্যাটাক করেছিল, সেই সময় এই বামপন্থী সহ কংগ্রেসের যে ইকোসিস্টেমটা ছিল, তখন তারা একটা স্লোগান তুলেছিল, তুম কিতনে আফজল মারোগে ঘর ঘর সে আফজল নিকলেঙ্গে, আফজল গুরু জিন্দা হ্যায় তেরে কাতিল আভি জিন্দা হ্যায়। এবং তারপরে দেখতে পেয়েছিলাম কালকে পলিট ব্যুরোর মতো নেতারা যারা আছেন, সূর্যবাবুদের মতো, তারা বলছেন বিক্ষুব্ধ দেশের যৌবন করছে বামপন্থীরা। তো এইখান থেকে তো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে মোদী বিরোধিতা করার জন্য, আজকে রাষ্ট্র বিরোধিতা করার জন্য এই তৃণমূল এককভাবে একটা নোংরা রাজনীতিতে নেমেছে। দেখুন, কংগ্রেস যখন 4 রাজ্যে বাকিহারা ঘটিয়ারা হয়ে গেল, তারপরে সিপিএম বাকিহারা ঘটিয়ারা হয়ে গেল, এবং বাংলার তৃণমূল যখন দুর্নীতির সাথে একদম সম্পৃক্ত, তখন আপোষহীন লড়াই যখন বিজেপি করছে, সেই লড়াইকে রুখতে, দেশকে রুখতে এবং দেশদ্রোহিতা সহ রাষ্ট্র বিরোধিতা করতে আজকে এই সব ললিত ঝা থেকে নীলাক্ষদের মতো লোকদের বারবার প্রশ্রয় দিয়ে চলেছে এই বাম কংগ্রেস ইকোসিস্টেম। বেশ 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 একাধারে মানে বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তিনের বিরুদ্ধেই আক্রমণ সারিয়েছেন পৃথ্বীরাজ। আমি সেই জায়গা থেকে একটুখানি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যটাও নিয়ে নেবো। আমি কৌশিকের কাছে প্রথমে চলে যাবো। কৌশিক, 2 মিনিট। একটা কথা শান্তম বলতে পারি এর মাঝে? হ্যাঁ হ্যাঁ নীলাদ্রি বলুন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়। এই যে গ্রুপে আমি দেখেছিলাম, এরা কিন্তু তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী, শুধু বিজেপি বিরোধী নন, এবং একান্তভাবে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করেন। না, এরকম কোন গ্রুপ থাকতেই পারে, কিন্তু সেটাও এক ধরনের রাজনীতি, মানে ঘটনার আগের রাজনীতি এবং ঘটনার পরের রাজনীতি। আমরা দুই এক মিনিট আমি নিচ্ছি, যদি তারা তৃণমূল বিরোধী না,
তাহলে কেন আমরা বারবার তাপস রায় সহ স্মিতা বক্সি সহ রাজ্য না 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 তৃণমূল যুব পৃথ্বীরাজ, কংগ্রেসের ভুল বার্তা সাধারণ পৌঁছলো। সম্পাদকের সাথে তার যোগ পাচ্ছি আমরা? পৃথ্বীরাজ, ভুল বার্তা পৌঁছলো আপনার কাছে। সেটা হচ্ছে যে এই গ্রুপটি, যে গ্রুপটির কথা বলছেন নীলাদ্রি, সেই গ্রুপটিতে যারা রয়েছেন সেই সদস্যরা সবাই তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী, এরকমটাই বলতে চাইলেন আর কি নীলাদ্রি। যাই হোক, আমি আসবো। হ্যাঁ, হতেই পারে, সেটা হতেই পারে। এরকম হাজারো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি মানে আমাদের সামনে বারবার এই ধরনের গ্রুপে জয়েন করবার প্রলোভন আসে, অনুরোধ আসে, নানান রকম বিষয় আসে আর কি। যাই হোক, করা না করাটা নিজের ব্যাপার। আমি কৌশিকের কাছে যাব। সেটা হচ্ছে আগের রাজনীতি এবং পরের রাজনীতি, ঘটনাটা ঘটার ঠিক সেই জায়গাটাতে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি। কৌশিক, আপনার 2 মিনিট আনইন্টারাপ্টেড। প্রথমেই শুভ সন্ধ্যা জানাই হাই নিউজের সকল দর্শক বন্ধুদেরকে এবং এই প্যানেলে যারা উপস্থিত হয়েছেন আলোচনায় তাদের সকলকে শুভ সন্ধ্যা। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ পার্লামেন্টে গ্যাস হামলা, এই যে পার্লামেন্টে রঙিন গ্যাসের হামলা যারা করলো, এটার তীব্র নিন্দা প্রথমেই জানাই। কিন্তু তারা কিভাবে পার্লামেন্টের ভিতরে ঢুকে পড়লো? আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সাধের পার্লামেন্ট বানিয়েছেন জনগণের ট্যাক্সের টাকায়, প্রায় 970 কোটি টাকা কি আরো বেশি হবে অ্যামাউন্ট। সেটা দিয়ে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হলো এবং সেই পার্লামেন্ট ভবনে নিরাপত্তা বলয় এমনভাবে সিস্টেম করা হলো যে সেই সিস্টেমকে ডিঙিয়ে কেউ ঢুকতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিজেপির সাংসদ, মাইশোরের বিজেপির সাংসদ, যিনি কিনা নরেন্দ্র মোদীর নাকি অটোবায়োগ্রাফি লিখেছেন, সেই সাংসদের কাছ থেকে পাস সংগ্রহ করে তারা ঢুকে পড়লো এবং সংসদের ভেতরে অনভিপ্রেত যে ঘটনা তারা ঘটালো এবং ঘটনা ঘটানোর পরে তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে দিতে বেরিয়ে গেল। এই যে ঘটনাটা ঘটিয়ে ফেললো, এই ঘটিয়ে ফেলার পরে বিভিন্ন রকমের বিবৃতি, বিভিন্ন রকমের বাংলা কালেকশন, বঙ্গ কানেকশন, এই সেই হ্যান ত্যান অনেক রকমের কথাবার্তা উঠে আসছে। কিন্তু আমাদের দেশের আইবি কি চুপ করে বসেছিল? দেশের যে সমস্ত নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কাঁড়ি কাঁড়ি মাইনে নেয় যারা, তারা কি করছিল? তারা এই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে তারা সেটা অনুসন্ধান করতে পারেনি কেন? সেকেন্ডলি, মাইশোরের যে সাংসদের কাছ থেকে পাস নেওয়া হয়েছিল, পাস নিয়েছিল এই সমস্ত আগন্তুকেরা, সেই সমস্ত পাস তারা সংগ্রহ করলো কিভাবে? সেই মাইশোরের সাংসদকে এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন করলো না কেন কোনো কেন্দ্রের যারা তদন্ত করছে, তদন্তকারী সংস্থা? এটা একটা বড় প্রশ্ন। আর এবং দ্বিতীয়ত, যেখানে সংসদের ভিতরে সংসদদের যারা নির্বাচিত সংসদ তাদেরই কোনো নিরাপত্তা নেই, সেই জায়গায় তো একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে সারা ভারতবর্ষে আম নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? প্রশ্নটা উঠেছেই, আমরা প্রশ্ন দুদিন ধরেই সেই প্রশ্নগুলো নিয়ে আমি আসবো। পৃথ্বীরাজ, আপনার কাছে আসবো, একটুখানি পয়েন্টটা নোট করে রাখুন। আমি আসবো ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে একটু আনইন্টারাপ্টেড পর্বটা সেরে নিই। আমি কেতনের কাছে চলে যাবো। কেতন জয়সওয়াল, কংগ্রেসের বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। 2 মিনিট আনইন্টারাপ্টেড। কেতন, নমস্কার সবাইকে। দেখুন, এই একটা বিশাল একটা সেন্সিটিভ একটা ঘটনা। এই ঘটনা নিয়ে যে আমাদের প্রথম যে শুরু করলেন নীলাদ্রি বাবু, উনি যে বললেন যে একটা কি নাকি উনি গ্রুপ জয়েন করেছিলেন, সেখানে নাকি তারা কি ওনার খুব আপত্তি হয়েছে যে তারা নাকি খুব নরেন্দ্র মোদীর বিরোধী। নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক ভাবে হওয়াটা কোনো একটা অপরাধ নয়, বিজেপির বিরোধী হওয়া কোনো অপরাধ নেই, তৃণমূল বিরোধী হওয়া অপরাধ নেই, কংগ্রেসের বিরোধী হওয়াটাও রাজনৈতিক ভাবে কোনো অপরাধ নেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ওই ললিত ঝা XYZ নিয়ে বেশি ফোকাস হয়ে যাচ্ছি, কিন্তু যে মেন বিষয়টা সেটাকে আমরা একটু হয়তো ইচ্ছাকৃত ভাবেই সেটাকে ওভারলুক করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে পার্লামেন্ট, ভারতের পার্লামেন্ট হচ্ছে ভারতের যে আইনগুলো তৈরি হবে সেখানে বসে আইনগুলো তৈরি করা হয়। সেখানে সেই কম্পাউন্ড মানে সেই প্রিমাইসেসের মধ্যে আমাদের মহামান্য আমাদের রাষ্ট্রপতি মানে ভবন আছে, সেই চত্বরেই আমাদের যত দেশের এমপিরা আছেন তারা থাকেন। একটা সেশন চলছে, তার মধ্যে মানে একদম এমপিরা যেখানে বসে আছেন সেই জায়গায় যদি কেউ বাইরের লোক ঢুকে যেতে পারে, সে শুধু ঢুকে যাওয়াটাই নয়, তার সাথে তার জুতোতে হোক বা যে কোনো জায়গায় হোক, সে একটা আপত্তিজনক একটা মানে যেগুলো জিনিস অ্যালাউড না সেসব জিনিস নিয়ে ঢুকে যেতে পারছে। তো সেখানে একটা প্রশ্ন তো ওঠাটা স্বাভাবিক, সে চিন্তা হওয়াটা স্বাভাবিক, সেখানে তো কোনো দ্বিমত নেই। এবার তার উত্তর দেওয়ার যার দায়িত্ব আছে আমাদের প্রধানমন্ত্রী হলেন যেহেতু লিডার অফ দি হাউস, দেশের এমনি একজন প্রধান নেতৃত্ব, আপনি একটু আগে বললেন,
তাছাড়া হচ্ছে আমাদের হোম মিনিস্টার। এবার হোম মিনিস্টার দেখুন, এ এত সেন্সিটিভ, সবাই বলছে যে ম্যাটারটা খুব সেন্সিটিভ, কিন্তু এই সেন্সিটিভ ইস্যুতেও আমাদের মাননীয় হোম মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে তখন আর বাইরে অন্যান্য টিভি পর্দায় মানে একজন অন্য সাংবাদিককে সেই বিবৃতি দেয়, আর পার্লামেন্টে সেই একই কথা বলাটা, পার্লামেন্টে যারা এমপিরা আছে তাদেরকে সেই তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা কি ওনার বেশি ইম্পর্টেন্ট মনে হয়নি? অর্থাৎ এই সেন্সিটিভ ইস্যু সবাই বলছে, কিন্তু ইস্যুটাকে সেন্সিটিভ ভাবে কিন্তু কেউ ট্যাকেল করছে না। তৃতীয় আমি প্রশ্নে যাচ্ছি, দেখুন ওর যারা ধরা গেছে তারা কোন দল থেকে বিলং করে, তাদের পাস্ট কি, তাদের ফিউচার কি, তাদের প্রেজেন্ট কি, সেটা সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ব্যাপারটা হচ্ছে যে তারা যে বিষয়গুলো তুলেছে সে ঠিক আছে, সেই বিষয়গুলো আদৌ কি উড়িয়ে দেওয়া যায়? যায় না। কিন্তু এই যে তারা পার্লামেন্টে ঢুকলো, এর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। এই কোন সরকার? আমরা দেখেছি মঞ্চ থেকে মাননীয় মোদী সাহেব বলেন যে দেশ নাকি খুব সুরক্ষিত আতমে। এই কি ধরনের সুরক্ষা? সুরক্ষা আমরা দেখেছিলাম যখন আমাদের দেশের অন্নদাতারা যখন পার্লামেন্ট মার্চ করেছিলেন, তাদেরকে ওই পার্লামেন্ট বিল্ডিং, এই পুরনো তখন পার্লামেন্ট বিল্ডিং, ওই পুরনো পার্লামেন্ট বিল্ডিং থেকে অনেক দূরেই তাদের নাকি একদম পুলিশ দিয়ে সিআরপিএফ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, নাকি আমাদের চাষিরা নয়, তারা অন্নদাতা নয়, তারা নাকি টেররিস্ট। বিজেপির অনেকে তাদেরকে টেররিস্ট বলেও ছিল, তাদেরকে ঘিরে দেওয়া হলো। আমরা কদিন একটু 10 সেকেন্ড বলে নি, এই কয়েকদিন আগে আমরা দেখলাম, কয়েক সপ্তাহ আগে আমাদের যারা ফিমেল যারা আমাদের অ্যাথলিট, যারা নাকি অলিম্পিকে দেশের মানে নাম করেছে, যারা মেডেল নিয়ে এসছে, তারা যখন তাদের উপর একটা ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, তাদের উপর একটা অনেকগুলো অ্যালিগেশন বিজেপির একজন এমপির উপর আছে, তারা যখন তারা অনেকদিন ধর্নায় বসে দেখলেন যে এই মানে নির্লজ্জ কানকাটা অমানবিক সরকার তাদের কথা শুনছে না, তারা যখন পার্লামেন্ট যাওয়ার চেষ্টা করলো যে না আমাদের এমপিরা আছে, আমাদের যে কোনো দলের হতে পারে, তাদের কাছে আমাদের কথা তুলতে হবে, তাদেরকে টেনে হিচ্ছিড়ে ভ্যান চড়াবে, তখন এরা দেখাচ্ছিল যে না পার্লামেন্টে খুব একটা সিকিউর জায়গা, ওখানে মানে সুরক্ষা নিয়ে আমরা খেলা করতে পারি না। কিন্তু আমরা যে দেখলাম যে পার্লামেন্টের খেলাই সেবার ঢুকে গেল, তাও বড় সমস্যা না, ওখানে যে ওই মানে ওই যে কালার যে গ্যাসটা ছিল সেটা ছড়ালো, সেটাও বড় সমস্যা। আমরা দেখলাম যে ওখানে কিন্তু কোন রকম থেকে 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের মধ্যে একদম তাই। কেতন, আমরা গত দুদিন ধরেই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে চলেছি, টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে, সব জায়গায় সর্বত্র এই আলোচনাটাই হয়ে চলেছে যে একটা হাই সিকিউরিটি জোন, মানে হাইয়েস্ট সিকিউরিটি জোনের মধ্যে একটা, সেই জায়গাতে কিভাবে এই সিকিউরিটি ব্রিজটা ঘটলো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছেন, পৃথ্বীরাজও আঙুল তুলেছেন, আমি আসবো অবশ্যই, কিন্তু তার আগে আমি আনইন্টারাপ্টেড বক্তব্য জয়দেব ঘরের শুনে নেব। জয়দেব, আপনার 2 মিনিট। প্রথম কথা, সিপিডব্লিউডি 35 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারে আবার টেন্ডার কল করেছে। এটা থেকেই প্রমাণ হয় মোদী সরকারের ব্যর্থতা এবং সেটা সংসদ ভবনের সিকিউরিটি দিতে ব্যর্থতা, যার জন্য আবার নাকি ঢেলে সাজাতে হবে। 1000 কোটি টাকা দিয়ে মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা তৈরির পরেও তাতে গলদ ফাঁক ফোকর রয়ে গেছে, তার জন্য আরো কোটি কোটি টাকার টেন্ডার ডাকা হবে। জনগণের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে 9/6 মোদী সাহেব করে আসছে তার বিলাসিতা এবং ইতিহাসে নাম লেখার জন্য। কিন্তু এটা খুব সুচতুর ভাবে ললিতদাকে ভাসিয়ে তোলা হলো, যেটা জয়রাম রমেশ কংগ্রেস নেতা বলছে যে যদি আজকে প্রতাপ সিনহা ওই 5টা না ইস্যু করতো সাগর শর্মাকে, তাহলে তো এইসব হতোই না। তাহলে প্রতাপ সিনহা তো মোদির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, এবং এই যে আমাদের প্রতাপ সিনহা বিজেপির সমস্ত বড় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রেলমন্ত্রী সবার সঙ্গে ছবি তুলেছে এবং সবার খুব ঘনিষ্ঠ। তাহলে প্রতাপ সিনহাকে আড়াল করতে হবে, প্রতাপ সিনহাকে পিছনের সারিতে পাঠিয়ে এইসব আজগুবি গল্পকে ফেলে সামনে তুলে আনতে হবে। আসল প্রশ্ন হচ্ছে যে এই প্রতাপ সিনহা কোথায়, কেন তাকে এখনো গ্রেফতার করা হয়নি? কারণ প্রতাপ সিনহার দেওয়া ওই ভিজিটার পাসের বলেই তো এই কাণ্ডটি ঘটেছে। তাহলে তো মূল অ্যাকিউজড আগে হওয়া উচিত ছিল প্রতাপ সিনহা। প্রতাপ সিনহাকে আড়াল করবার জন্যই ওই মালব্য বাবু এই গল্পটা ওনাদের আইটি সেলকে দিয়ে ফাঁদিয়েছে যে বিজেপির সাংসদ
প্রতাপ সিংহকে আড়াল করতে হবে, তাকে আন্ডারগ্রাউন্ড করতে হবে বা তাকে লুকোতে হবে, ওই জন্য দোষটা একটা আজগুবি গল্প ফেলে বাকিদের ওপর চাপিয়ে দাও। প্রতাপ সিংহ মেন দোষী, যে এই ভিজিটার পাসটা দিয়েছে এবং তার সঙ্গে সাগর শর্মার কি যোগাযোগ এবং সাগর শর্মার সঙ্গে তার কি অশুভ আতাত এবং এই সাগর শর্মা এবং প্রতাপ সিংহের মধ্যে কি যোগসাজশ ছিল যে এত বড় সিকিউরিটি ব্রিচ করলো, কার প্রাণহানি করার চক্রান্ত করেছিল, প্রতাপ সিংহকে আগে ধরা উচিত ছিল। সেখানে প্রতাপ সিংহকে খোলা ছেড়ে দিয়ে বাকি জায়গায় নুড়ি কুড়িয়ে দাঁড়াচ্ছে এবং বিজেপির আইটি সেল নতুন নতুন গল্প ভাসিয়ে দিচ্ছে, একে ধরো তাকে ধরো। কংগ্রেসেরও একজনের নাম বেশ, ভাসিয়ে দিয়েছে, বেশ। তার সঙ্গেও ছবি তুলে দিয়েছে, এখানে আবার কিসব বেশ। তৃণমূলের সঙ্গে তুলে দিয়েছে। কিন্তু প্রতাপ সিংহ, যার সিগনেচার করা পাস নিয়ে সাগর শর্মা ঢুকলো, সেই প্রতাপ সিংহ মেন অ্যাকিউজ, সে কোথায়? তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বেশ, তার বেশ, সঙ্গে বেশ, কি বেশ। অশুভ আচরণ? জয়দেব, আমি আসবো, এই অবশ্যই আসবো সাগর আপনার কাছে। শর্মা। আমি আসবো অবশ্যই আপনার কাছে ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে ক্রস ডিসকাশনটা আমাদের এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাচ্ছে। খুব কম সময় পাবো বিরতির আগে, কিন্তু তবু পৃথ্বীরাজের কাছে একবার যেতে হবে, কারণ পৃথ্বীরাজের মধ্যে 4 বার আঙুল তুলেছেন। নীলাদ্রি 1 বার আঙুল তুলেছেন, 2 বার আঙুল তুলেছেন, কিন্তু পৃথ্বীরাজ 4 বার আঙুল তুলেছেন। হ্যাঁ পৃথ্বীরাজ। না না অনেক, আমি কৌশিকদাকে দিয়ে শুরু করি। কৌশিকদা এই ইয়ে নিয়ে, সিকিউরিটি ব্রিচ নিয়ে বললো। আমি কৌশিকদাকে মনে করে দিতে চাই, যখন মুখ্যমন্ত্রী মানে বর্তমান মুখ্যমন্ত্রী তাদের বিধানসভা ভাঙচুর করেছিল, তাই হোক। এবার দ্বিতীয় কথায় আছি, এই যে কেতনদা কিছুক্ষণ আগে বললো যে কোন দল থেকে মেন বিষয় পার্লামেন্ট মোদি মঞ্চ থেকে বলছে, আমি খালি ক্লিন একদম খুব পরিষ্কার ভাবে জানতে চাই যে ভাই, তুমি মোদি বিরোধিতা করার আগে তুমি আগে সচিন পাইলটের দিকে তাকাও, যেখানে দাঁড়িয়ে উনি বলছে ইস প্রদেশ মে রাজস্থান মে সচ বলনা মানা হয়। আর তারপরে যদি আসি, এই যে প্রতাপ সিংহ নিয়ে দাদা যে এত কথাবার্তা বলে ফেললো, উনি হয়তো মানে সাংবিধানিক পদ্ধতিটা জানেন না। আমি জানি না দাদা কোথায় থাকেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার লোকসভা কেন্দ্রের সাংসদের কাছে আপনি একজন লোকসভা অন্তর্গত একজন যে কোনো মানুষ হলে আবেদন করতেই পারেন, আমি সংসদ ভবন ঘুরতে যাব বা গ্যালারি কিন্তু থেকে পাস দেওয়া না সংসদ দেওয়াটা আমার দেখতে উপর যাবো। নির্ভর করে, তাই না? পাস দেওয়া না দেওয়াটা আমার উপর নির্ভর করে বোধ হয়। একদমই তাই। এবার চাইতেই পারেন, এবার যে কেউ চাইতেই পারেন, কিন্তু তার ক্রেডেনশিয়ালটা না দেখে আমি কি দেবো পৃথ্বীরাজ? না না, অবশ্যই অবশ্যই ক্রেডেনশিয়াল, এবং ক্রেডেনশিয়ালে তো অনেক কিছু দেখা যাচ্ছে। তার এনজিও আছে, যার পুলিশ রেজিস্ট্রেশন নেই। এগুলো সাধারণত সুপারিশে হয়, এগুলো সাধারণত সুপারিশে হয়। এখন প্রশ্ন হচ্ছে সুপারিশটা কে করলো, সুপারিশটা কে করলো সেইটা হচ্ছে বড় প্রশ্ন। পৃথ্বীরাজ, সবার কাছে উত্তর নেই, বিজেপির কাছে কোনো সদুত্তর নেই। এই নিরাপত্তার যে ব্যর্থতা বিজেপি দেখিয়েছে, আমি একটু পরিষ্কার হই, জয়দেব বসে এক মিনিট। তুমি তখন জন্মাওনি মনে এক মিনিট আমি বুঝতে পেরেছি। একটা বিশাল একটা চিৎকার শুনতে পাচ্ছেন আমাদের দর্শকরা। আসলে এই চিৎকারটাই হওয়ার কথা। এরপরে ক্রস ডিসকাশন ঝুলে আমি সেই ক্রস ডিসকাশনে অবশ্যই আসবো, অবশ্যই যাবো সেই ক্রস ডিসকাশনে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা বিরতি নিতে হবে, সেই বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো। বিরতির ওপারে অবশ্যই ফিরে আসছি ক্রস ডিসকাশন পর্বে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত জানাবো পৃথ্বীরাজ, কৌশিক, কেতন, এই 3 যুব নেতাকে, অবশ্যই রাজনৈতিক যুব নেতাকে, এবং সেই সঙ্গে সঙ্গে 2 রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি এবং জয়দেবকে আরো একবার স্বাগত। বিষয়টা হচ্ছে যে বুধবার যে ঘটনাটি ঘটে গিয়েছে, যেদিন ছিল সংসদ হামলার, মানে সংসদে টেরোরিস্ট হামলার যে 22 বছর পূর্তি, সেই দিনেই আবার একটা ঘটনা ঘটলো। সেদিনই আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই দিনটিকেই কেন বেছে নেওয়া হলো, এবং যারা বেছে নিল তাদের উদ্দেশ্যটা ঠিক কী ছিল। এবং এই বিষয়ে সবচাইতে বড় ঘটনা হচ্ছে সংসদের নিরাপত্তা বলয় ভঙ্গ করা হলো, ভেঙে ফেলা হলো। এবং সেই নিরাপত্তা বলয়, যে সুরক্ষা বলয়, যে কোনো সময় আমি হঠাৎ করে গিয়ে সংসদে পার্লামেন্টে ঢুকে পড়তে পারি না। পার্লামেন্টের পুরনো হাউসেও পারতাম না, নতুন সেন্ট্রাল ভিস্তা সেখানেও ঢুকে পড়তে পারি না। আমাদের ছেড়ে দিন অত বড় ব্যাপার। রাজ্যের যে বিধানসভা ভবন, সেই বিধানসভা ভবনে বিধানসভা চলাকালীন আমি কি হুট করে ঢুকে পড়তে পারি? তার জন্য আমাদের একটা পারমিশন লাগে এবং সেইটা নিয়ে ঢুকতে হয়। আর
সাংবাদিকদের অবশ্য একটা বিধানসভার অ্যাসেম্বলির একটা কার্ড হয়, সেই কার্ড নিয়ে ঢোকা যায়, পার্লামেন্টেরও একটা কার্ড হয়, সেই কার্ডটা থাকলে ঢোকা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, সাংবাদিক না হয় একজন সাধারণ মানুষ, এরা যারা ঢুকে পড়েছিলেন তারা কেউ সাংবাদিক নন, তারা কেউ হাই অফিসিয়াল নন, গভর্নমেন্ট অফিসিয়াল নন, তারা বিশাল কেউকেটা নন, তারা সকলেই খুব সাধারণ মানুষ। এই সাধারণ মানুষরা ঢুকে পড়তে পারেন তখনই যখন কোনো সাংসদ সুপারিশ করেন, অর্থাৎ অনুমোদন পত্র, পাস যেটিকে বলা হচ্ছে, সেই অনুমোদন পত্রটি পেলেন কি করে প্রশ্ন উঠতেই পারে। এবং সেই প্রশ্নটি একটু আগে পৃথ্বীরাজ যে প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন আমি একটা প্রশ্ন করেছিলাম, যেটা হচ্ছে সুপারিশ করা হয়েছিল। আসলে এই ধরনের বিষয়গুলো হয়তো সাংসদ তাকে ভালো করে চেনেনও না, আমি এটা কোনো যুক্তি দিচ্ছি না, অনেক সময় এরকমটা হয়, সাংসদ তাকে ভালো করে চেনেনও না, কিন্তু তাকে পাসটি দিয়ে দিলেন শুধুমাত্র কেউ একজন সুপারিশ করেছিলেন বলে। এই কেউ একজন ব্যক্তিটি কি, সেটাও বোধহয় খুঁজে দেখাটা দরকার, শুধুমাত্র প্রতাপ সিনহাকেই বিষয়টার মধ্যে জড়িয়ে না ফেলে। আমি যদি বলি যে প্রতাপ সিনহা অনেকের সঙ্গে ছবি তুলেছিলেন, তিনি একজন সাংসদ, কর্ণাটকের মাইসুরুর সাংসদ এবং রাজ্যসভার সাংসদ হওয়ার সুবাদে তিনি বহু বিখ্যাত মানুষের সঙ্গে ছবি তুলতে পারেন। কিন্তু সেই ছবি তোলা নিয়েই কিন্তু এই মুহূর্তে আরও একটা তর্ক তৈরি হচ্ছে। সেই ছবি তোলার মধ্যে একটি ছবি যেখানে রাজ্যের বিধায়ক তাপস রায়কে দেখতে পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং সেই সঙ্গে সঙ্গে ললিত ঝাকেও দেখতে পাওয়া যাচ্ছে, যে ললিত ঝা কিন্তু একসময় সামাজিক কাজকর্ম করতেন, এনজিওর সঙ্গে জড়িয়েছিলেন। এই নীলাক্ষ আইচ তারও একটি নিজস্ব এনজিও আছে, এই এনজিওর আড়ালে তারা কি করতেন কি না করতেন সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, অবশ্যই তদন্তকারীরা তদন্ত করবেন। কিন্তু বিষয়গুলো হচ্ছে এইরকমটাই, একটুখানি পরিষ্কার করে দিলাম আমাদের দর্শকদের কাছেও। আমি নীলাদ্রির কাছে যাব, আঙুল তুলেছিলেন নীলাদ্রি আমাদের আনইন্টারাপ্টেড পর্ব চলাকালীন। ক্রস শান্তম, আমার মনে হয় এখানে দুটো ইস্যু আছে, আমি কোনো রাজনীতি করছি না, এটা নিয়ে জাস্ট নিরপেক্ষ ভাবে দেখছি। একটা ইস্যু হচ্ছে আততায়ীদের পরিচয়, আসছি কেতন আসছি। হ্যাঁ, দেশের সুরক্ষার ব্যাপারে আমি রাজনীতি না করার চেষ্টা করি। তো একটা হচ্ছে যারা আক্রমণ করেছিলেন পার্লামেন্টে তাদের পরিচয়টা কি, এক্ষেত্রে আমার কংগ্রেসের বন্ধু বললেন তাদের পরিচয়টা কি, সেটা সেকেন্ডারি। সেটা যদি সেকেন্ডারি হয়, মনে করে দিই মহাত্মা গান্ধীকে ঠিক স্বাধীনতার পর তখন কংগ্রেস সরকার নাথুরাম গোডসে বলে একজন আততায়ী হত্যা করেছিলেন গুলি করে, তাহলে নাথুরাম গোডসের পরিচয়টা সেকেন্ডারি হয়ে যায়, দায়টা কংগ্রেস সরকার অর্থাৎ জওহরলাল নেহরু সরকারের উপর আসে, সেটা বোধহয় বাঞ্ছনীয় নয়। আরেকটা কথা মনে করিয়ে দিই, তখনও কংগ্রেস সরকার 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার বাড়িতে তার সুরক্ষারক্ষীরা গুলি করে হত্যা করেছিল, তাহলে এই হত্যাকারীদের পরিচয়টা ইম্পর্টেন্ট নয়, ব্যর্থতা তখনকার কংগ্রেস সরকারের। যে কংগ্রেস নিজেদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেননি, যে কংগ্রেস জাতির জনক মহাত্মা গান্ধীকে রক্ষা করতে পারেননি, তারা যখন সুরক্ষা নিয়ে কথা হয় অনেক মানুষের হাসি পায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পৃথ্বীরাজ, এক মিনিট আসছি। না, রাজীব গান্ধীর সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন সেই আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চয়ই একটা সুরক্ষা ল্যাপস হয়েছে, এটা আমাদের দেখা দরকার। প্রধানমন্ত্রী আবেদন করেছেন সবার কাছে, এটা নিয়ে কোনো রকম রাজনীতি না করে সবাই মিলে বসে কি করে সুরক্ষাটা ঠিক করা যায় সেটা দেখা। কিন্তু সেটা দুর্ভাগ্যজনক হচ্ছে, এই সূত্রে আমি দেখছি জয়দেবদার মতো মানুষেরা, কেতনদার মতো মানুষেরা ভারত সরকারকে আক্রমণ করতে ব্যস্ত আছেন। নরেন্দ্র মোদীকে আক্রমণ করাটা কোনো দোষ নয়, কিন্তু নরেন্দ্র মোদীর বিরোধিতা যদি ভারত বিরোধিতায় পর্যবেসিত হয় সেটা কিন্তু ভয়ঙ্কর। তারা পরোক্ষে সন্ত্রাসবাদীদের হয়ে কথা বলছে। আমি কেতনের বক্তব্য শুনে নেবো একটু। কেতন, এই তো আজব ধরনের কথা, মানে কথাটা কি আমি বললাম আর কথাটা কোথায় নিয়ে চলে গেলেন। যাই হোক, বিজেপি কে ডিফেন্ড করার জন্য উনি তবে বললেন যে আজকের দিন হয়তো এইক্ষণ উনি এখন রাজনীতিটা করছেন না। যাই হোক, এটা খুব ভালো রাজনীতি করছেন না। তো ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে কয়েকটা খুব স্পেসিফিক আমি কথা বলি। দেখুন, এই যে সিকিউরিটি নিয়ে যারা দুজন খুব, এমনিতে সবাই দায়িত্ব, পুরো সরকারের একটা দায়িত্ব, পুরো এমপি, পুরো পার্লামেন্টে যারা সিস্টেমটা যেভাবে রয়েছে সবারই দায়িত্ব, কিন্তু দুজন খুব স্পেসিফিক লোক যাদের মানে দায়িত্ব এটা থাকে। একজন হচ্ছে ডেপুটি স্পিকার অফ লোকসভা। আজকের দিনে আমাদের কোনো ডেপুটি, মানে লোকসভার কোনো ডেপুটি স্পিকার নেই যেনার অ্যাকাউন্টেবিলিটি এই ব্যাপারটা নিয়ে থাকতো। তাছাড়া হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, পার্লামেন্টে আমাদের লোকসভার কেউ নেই, উনি সিকিউরিটি পুরো ব্যাপারটা উনি দেখেন। তো এখানেই আমরা বোঝা যাচ্ছে যে বড় বড় অট্টালিকা বা 5 স্টার 7 স্টার পার্লামেন্ট বানিয়ে দেওয়া আর সেটাকে সুরক্ষা মেনটেন করা। এই যে আমরা বলছিলাম এর আগে যখন একজন মানে টেররিস্ট বলবো আমি, আফজল গুরু, সে বিজেপি আমলেই ঢোকার সুযোগটা পেয়েছিল, আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছিল, আমাদের সরকারই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর আবার
এখন বিজেপি সরকার এত বড় মানে যারা সবসময় মার্কেটিং করে থাকে সিকিউরিটি নিয়ে, যে আমাদের এমন নাকি খুব সিকিউর খুব সিকিউর খুব সিকিউর, কিন্তু আমরা দেখি যে এগুলো শুধু আজকে মানে পার্লামেন্টে যদি ভারতবর্ষে যদি পার্লামেন্টে একজন কোন একটা অস্ত্র করবো না কিন্তু অস্ত্রের মতো একটা জিনিস যদি নিয়ে ঢুকে যেতে পারে, এমপিদের একদম কাছাকাছি চলে যেতে পারে, তাহলে এই দেশের যে সরকার তার বিন্দু মাত্র অধিকার নেই বলার যে দেশ এক মানে বিন্দু মাত্র কারো সিকিউরিটি আছে। কোথায় আছে সিকিউরিটি বলুন তো? এই যে সিকিউরিটি নিয়ে ধরুন একটা আইন তৈরি হবে, সেই আইনটা কে তৈরি করবে? এই পার্লামেন্টই তৈরি করবে। না এই মুহূর্তে কেতন আপনি হয়তো সিকিউর, কেতন এই মুহূর্তে আপনি হয়তো সিকিউর, আমি হয়তো সিকিউর, জয়দেবদা হয়তো সিকিউর, কৌশিক হয়তো সিকিউর, পৃথ্বীরাজ হয়তো সিকিউর, নীলাদ্রি হয়তো সিকিউর, কিন্তু এরকমও অনেকে আছেন যারা সিকিউর নন। হয়তো কোথায় সিকিউরিটি রয়েছে আর কোথায় সিকিউরিটি নেই সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়। একটা দেশে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে, অবশ্যই মনে আছে। আমি 4 দিন অফিসে ছিলাম, আমার মনে থাকবে না? বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে সিকিউরিটি কোথায় আর সিকিউরিটি কোথায় নেই, আমরা আলোচনা করছি এমন একটা জায়গা নিয়ে যে জায়গাটি হাই সিকিউরিটি, বলা যায় হাইয়েস্ট সিকিউরিটি জোন, সেটা হচ্ছে পার্লামেন্ট। আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সেই জায়গাতে সিকিউরিটি ব্রিচ যে হয়েছে সেটা বেসরকারি সংবাদ মাধ্যমে হলেও, বিবৃতি দেননি সংসদে দাঁড়িয়ে, কিন্তু বেসরকারি সংবাদ মাধ্যমে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, মাননীয় অমিত শাহ, তিনি নিজে স্বীকার করেছেন, কিন্তু সেটা নিয়ে রাজনীতি করতে বারণ করেছেন। আমি বারবার দুটো বিষয়কে একটুখানি বাইফার্কেট করছি। একটা হচ্ছে ঘটনাটা কেতন কথাটা কমপ্লিট করি প্লিজ। সেটা হচ্ছে যে ঘটনার আগের রাজনীতি এবং ঘটনার পরের রাজনীতি। কৌশিক আঙুল তুলেছিলেন, আমি কৌশিকের কাছে যাব। কৌশিক। শান্তমদা, এই জায়গাটাই আমি বলবার চেষ্টা করছি। একজন বিদেশ থেকে শিল্পপতি সে এপিডোপিট পাঠিয়ে দিল, আর তার ভিত্তিতে একজন সাংসদকে দেশের নিরাপত্তার জন্য তাকে বলবার কোনো সুযোগ দেওয়া হলো না। কোনো সাংসদকে যে নোটিশ বা এপিডোপিট পাঠিয়েছে সেটা দেখতে দেওয়ার সুযোগ হলো না, তাকে বহিষ্কার করে দিয়ে দিল দেশের সুরক্ষার স্বার্থে। আর এই যারা করলো আর কি, সেই শাসক দল এবং তাদের কাছে আমার প্রশ্ন, এই যে যারা আগন্তুকরা ঢুকে পড়লো পরশু দিনে এই আমাদের পার্লামেন্ট ভবনে, তারা ঢুকে পড়লো ঠিক আছে, কিন্তু তারা ওই যে গ্যাস টিউব নিয়ে গেল, ওদের তো বিষাক্ত গ্যাসের টিউবও তারা নিয়ে ঢুকতে পারতো। এবং সবচেয়ে বড় কথা, তারা যে ভিজিটার্স যে এরিয়াটা থেকে তারা বা সেই জায়গাটা থেকে যারা যে নড়লো চললো এবং এক যে লাভ দিল, ওই জায়গাটাতেও কিন্তু সিকিউরিটি জোন থাকে এবং তাদের উপরে নজরদারি করবার জন্য একটা প্রোটোকল থাকে, ওখানেও কিছু লোকজন থাকে। একদমই 8 জন সিকিউরিটি অফিশিয়ালকে সাসপেন্ড করা হয়েছে। আমি নিজে পার্লামেন্টে গেছি ভিজিটার্স হয়ে, একবার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম এবং আমি জানি ওই বিষয়টা, ওই জায়গাটা কতটা প্রোটোকল থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ছেলে কিভাবে ভেতরে ঢুকে পরের পর ঝাঁপ পারলো এবং তারা ওটা খুলে ফেললো, এবং ওই যে মার্শাল যারা থাকে তারা কি করছিল, এই সব প্রশ্ন চিহ্ন, এই প্রশ্নগুলো তো আছে। 8 জন, কৌশিক আমি একটুখানি জানিয়ে রাখবো, কৌশিক জানিয়ে রাখবো, ইতিমধ্যে 8 জনকে সাসপেন্ড করা হয়েছে। সেই জায়গাটা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এখন যারা করেছে তাদের দিকে অবশ্যই ফোকাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু অরিজিনালি এই ঘটনাটাকে আটকাতে পারলো না কেন, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি কৌশিকের এবং বিজেপি দলগুলোর কাছে অর্থাৎ কৌশিক পরোক্ষে টেররিস্টদের ডিফেন্ড করছেন। বেশ, না আমি ডিফেন্ড করছেন কিনা আমি জানি না, দেখাটা একটু অন্যরকম। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলি, আর নীলাদ্রিরা যদি সেটাকে টেররিস্টদের সাপোর্ট করা বলে, এটা দেখে বাংলার পাবলিক হাসবে, শুধু না সারা ভারতের পাবলিক হাসবে যে এরা হচ্ছে সবচেয়ে ব্যর্থ নিরাপত্তা দিতে, এবং সবচেয়ে ব্যর্থ হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার। কৌশিক আমি একটু পৃথ্বীরাজের বক্তব্য শুনবো। আগামী ব্যক্তিগত আক্রমণ নয়, আমি একদম যুক্তি ছাড়া আর কিচ্ছু শুনতে চাই না। কিন্তু টেররিস্টদের সমর্থন করা কি আজ সমর্থনটা করেন
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে, নরেন্দ্র মোদী আর অমিত শাহকে নিয়ে প্রশ্ন তুললে আপনি তো তাকে দেশ করুন বিরোধী না, টেরোরিস্ট এই তো আপনি- অনেক না, কিছু defend বলছেন। করতে পারেন, সেটা কোনো বিষয় না, আমি সেটা এই ব্যক্তিগত দলের ব্যাপার। সমস্ত- সেটা আমি ব্যক্তিগত এই ব্যাপার। দলটা করি, সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন। থেকে মাওবাদীকে ফাঁকা করে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে মাওবাদীরা ছিল না, এই বেশ, মাওবাদী বেশ, ফাঁকা বেশ, করে বেশ, দিয়েছে বেশ, আমার বেশ, দলের বেশ। নেত্রী। আমি সেই পৃথ্বীরাজকে দলের সময় সদস্য, দেব, সেই নেত্রী পৃথ্বীরাজকে আদর্শে সময় এত দেব। একজন কৌশিক, রাজনীতিক কৌশিক, 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 পৃথ্বীরাজ কি বলতে চাইছে? খাগড়াগড় বাসটা পৃথ্বীরাজ কি বলতে চাইছে একটু শুনবো, নীলাদ্রি। পৃথ্বীরাজ কি বলতে চাইছে? খাগড়াগড় গ্লাসটা কিন্তু বেশ, পশ্চিমবঙ্গের বেশ, 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 আমি বেশ। আমি আমি আমরা একটু একেবারেই আমরা একটু এসব কথা বলতে চাই না। সংসদের হামলায় আবার ফিরে আসি একটু। মমতা পৃথ্বীরাজ, বন্দ্যোপাধ্যায়ের ভুল নয় এটা, কিন্তু আমি তারা বলছে ইতিহাস বই পড়তে বসে secondary হচ্ছে বলছি identity। নীলাদ্রিদা, নীলাদ্রি, সংসদে কৌশিক, নিরাপত্তা দিতে নীলাদ্রি, ব্যর্থ এক কি মিনিট, ব্যর্থ এক নয়, মিনিট, সোজা এক প্রশ্ন মিনিট, আপনার এক কাছে। মিনিট। আমি নীলাদ্রিদার কাছে সোজা প্রশ্ন করছি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কি হয়নি? সোজা কথা, হ্যাঁ আর নাই উত্তর দিন। উত্তর দেব? নীলাদ্রি বলুন, 30 সেকেন্ড আপনার। হ্যাঁ, তারা ব্যর্থ হয়েছেন। যদি জওহরলাল আর নেহরু সেটা স্বীকার করুন। আপনি আমাকে টেরোরিস্ট আবার কথা কি বলছেন কেন? আবার স্বীকার কি করুন, এখন আপনি স্বীকার করলেন। আপনি স্বীকার করুন। টেররিস্টদের ডিফেন্ড করছে, জয়দেব দা টেররিস্টদের ডিফেন্ড করছে। কিছু বক্তা হাই নিউজে এসে দেশের কিছু টেররিস্টকে ডিফেন্ড করবে, তাদের আইডেন্টিটি সেকেন্ডারি বলবে, আর আবার হাসবে। মানে পার্লামেন্ট জ্বলছে, জয়দেব দা বড় হাসছেন। আমার হাস্যকর নীরব বিষয় কথা একটা মনে হচ্ছে। এতদিন পর্যন্ত একজন বুদ্ধিদীপ্ত মানুষ মনে করতাম, কৌশিক। এখন তো দেখছি অন্ধভক্ত। না, এক মিনিট, এক মিনিট, এক না, মিনিট। না, না, আমি একটু সবাইকে থামাচ্ছি, আমি একটু সবাইকে থামাচ্ছি, আমি একটু সবাইকে থামাচ্ছি। আপনাকে অন্ধভক্ত, আমি একটু সবাইকে থামাচ্ছি, কৌশিক, 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 আমি একটু সবাইকে থামাচ্ছি। টেররিস্টদের আমি একটু সবাইকে সমর্থন থামাচ্ছি, একটু করতে সবাইকে যে পারছি। থামাচ্ছি। অন্ধভক্ত সেটা প্রমাণ করলেন। আমি একটা মানে জয়রাম রমেশ একটা বক্তব্য রেখেছেন, আমি কতগুলো বক্তব্য একটুখানি শোনাতে চাইছি। আমি পৃথ্বীরাজের কাছে আসবো, কিন্তু তার আগে একটু অধীর চৌধুরী কি বলেছেন সেটা একটুখানি শুনিয়ে দিতে চাইবো। আজকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সাংসদ, তিনি কি বলেছেন পার্লামেন্টের বাইরে শোনাবো একটু। सवाल पूछना तो हमारा फर्ज होते हैं। इसको अगर राजनीति करना और राजनीति करते हैं, ये दोषारोप करने का मतलब ये होते हैं कि आम लोगों की निगाहों भटकाने के लिए सारे सरकार जुटी हुई है। आसमान तो टूट नहीं पड़ती। आज तक प्रधानमंत्री जी एक बयान पेश किए हैं, वो तो सदन के नेता है। दोनों सदन मिलकर सबसे बड़ा नेता कौन होते हैं? पीएम। पीएम कौन होते हैं? सदन के नेता। तो अब तक क्या पीएम एक बार कोई बयान दे चुके हैं? तो गृह मंत्री अमित शाह जी कम से कम पीएम साहब को तो सिखाइए कि क्या सदन की नियम कानून नियम क्या होते हैं, क्या सदन में एक नेता की क्या रवैया होना चाहिए। कम से कम पीएम साहब को तो एक बयान आना चाहिए था। दूसरा बात, बहुत पहले से यह जानकारी मिल रही थी कि सदन के अंदर हमला होने वाले हैं। सारे मीडिया वालों ने सारे कुछ आम लोगों के सामने रखा। तो इंटेलिजेंस किसके पास है? खुफिया किसके पास है? खुफिया तंत्र के मालिक कौन होते हैं? खुफिया तंत्र के मालिक होते हैं गृह मंत्रालय। तो इसलिए सिर्फ हम जानकारी लेना चाहते थे। अगर उस दिन सदन के हमारे सारे एमपीज ने ये हमला रुकी थी, इसलिए सदन के अंदर रहते हुए मैं सराहना किए थे। कोई राजनीति हमारे करने की कोई मंशा नहीं थी कभी भी, आज भी, क्योंकि सदन हम सबका है। लेकिन जिस लोगों को जिम्मेवारी होते हैं उनको तो हम पूछेंगे कि भाई क्या हुआ। सिर्फ स्पीकर साहब के ऊपर सारे मसला रखकर स्पीकर साहब के सारे जिम्मेवारी सौंपते हुए ये अपना जिम्मेवारी से भागना चाहते हैं। आसमान नहीं टूट पड़ते अगर सदन के अंदर आके हमारे गृह मंत्री एक बयान देते और दो चार सवाल हमारे तरफ से अगर रहते तो उसका जवाब देने से कि आसमान टूट पड़ते। অধীর রঞ্জন চৌধুরী স্রেফ একটা প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা তো শুধু প্রশ্নই তুলেছিলাম, আমরা তো প্রশ্ন তুলবই। প্রশ্ন তো সাধারণতন্ত্রে অর্থাৎ গণতন্ত্রে মানুষ তুলতেই পারে। আমি পৃথ্বীরাজের কাছে যাবো, আমি জয়দেব আসবো আপনার কাছে, সবার কাছে আসবো, আমি পৃথ্বীরাজের কাছে যাবো। পৃথ্বীরাজ খুব পরিষ্কার করে বলি, কৌশিকদার দল গরু বালি খেতে খেতে মাথার বুদ্ধিটা অন্যরকমের হয়ে গেছে, তাই কৌশিকদা একটু ভুলভাল বলে ফেলতে পারে। কিন্তু কথাটা হচ্ছে আমাদের গরু বালি খাওয়া কয়লা খাওয়া নেতাকেই তো তোমাদের দলের বিরোধী দল নেতা করেছো, তোমাদের দলের বিরোধী দল নেতা করেছো।
আমাদের দলের গরু বালি কয়লা খাওয়া নেতাকেই তো তোমাদের দল মাথায় তুলে বিরোধী দল নেতা বানিয়েছে। তুমি সেই উত্তরটা দাও। আমাদের দলের নেতারা তোমাদের দলের বিরোধী দল নেতা করা হলো কেন? রাজনীতি আমার শেষ করতে হবে না, একটু দাঁড়িয়ে যাও। বাংলায় যত তাড়াতাড়ি চুরিটা হয়েছে সেই রকম ভাবেই কৌশিকরা মনে করে সংসদে হামলা হয়েছে সেটা নিয়ে কথা বলো, আজকে বাংলা নিয়ে আলোচনা হচ্ছে না। বাংলা নিয়ে যেদিন আলোচনা হবে তোমাকে সেই প্রশ্নের উত্তর দেবো। এই যে ললিত ঝা তিনি অলরেডি অ্যারেস্টেড হয়েছেন এবং তারপরে কথা এই যে এত প্রশ্ন তুলছে, সবাই এত রাজনৈতিক বিজ্ঞ হয়ে গেছে এবং তারপরে অজিত চৌধুরী যাকে মধ্যপ্রদেশে ইনচার্জ করা হয়েছিল ইলেকশন এবং শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ভেবেছিল কংগ্রেস আমরা ল্যান্ডস্লাইড পার্লামেন্ট হামলার বিষয়ে আছে, মুখে জুতো মেরে দিয়েছে এবং পার্লামেন্ট হামলার বিষয়ে আছে। তারা এককভাবে এখন বিহার মধ্যপ্রদেশ গুজরাট ঘুরতে হবে না, তুমি পার্লামেন্টে এসো ভাই। এই কৌশিক দ্বারা এই কেতন দ্বারা তোমাকে পার্লামেন্টে আসতে বলছি, পার্লামেন্ট ইস্যুতে আসতে বলছি, তোমাকে গুজরাট ঘুরতে বলছি না, মধ্যপ্রদেশ ঘুরতে বলছি না। আরে ভাই তুমি যে বলছো না এই যে লাঠি মেরে দিচ্ছে কংগ্রেস থেকে 10 লাখ ভোট বেশি পেয়েছে লাস্ট 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল। যদি ভোটিবাটি স্টাডি হয়ে যেত তাহলে 10 লাখ ভোট বিজেপির থেকে বেশি পেত না। আরে ভাই তথ্য জেনে কথা বলো না, ভয়েস অল্প বেশি চেল্লাচ্ছ, ঠিক আছে, তথ্য নেই, কথায় তথ্য নেই, গরু গাদার মতো চেল্লাচ্ছ। পৃথ্বীরাজ অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে, পৃথ্বীরাজ অসম্ভব উত্তেজিত হয়ে পড়েছে। পৃথ্বীরাজ একটুখানি জল খেয়ে নাও, আমি একটু অন্যদের কাছেও আসি। বিষয়টা হচ্ছে এরকমটাই যে অনেকগুলো কথা ঘুরে বেড়াচ্ছে এই বিষয়টিকে নিয়ে। সেই কথাগুলোর মধ্যে এরকমটা রয়েছে, অধীর চৌধুরী বলছেন যে জনমানুষের ক্ষোভ সংসদে প্রতিবাদের মাধ্যমে উঠে এসেছে। কংগ্রেসের অন্যান্য নেতারা বলছেন দেশের একটা বড় অংশ তরুণ প্রজন্ম, তাদের হাতে কাজ না থাকলে ক্ষোভ প্রতিফলিত হবে। এতদিন জনসংখ্যা এই তরুণ প্রজন্মকে অর্থনীতির সব থেকে বড় শক্তি বলে মনে করা হতো, কিন্তু তাদের হাতে রোজগার তুলে দিতে না পারলে এই চাকরি প্রার্থীরাই সামাজিক দায় হয়ে উঠবেন। খুব সত্যি কথা। পশ্চিমবঙ্গের সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন এতদিন যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলতেন তারা কোথায়, 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায়, নতুন ভারতের এই দায় কে নেবে? যত ক্ষোভ দমনের চেষ্টা হবে ততই নৈরাজ্য তৈরির প্রবণতা দেখা দেবে। সাংঘাতিক কথা। সত্যি সত্যি এই ক্ষোভ প্রশমন করতে গিয়ে নৈরাজ্য দেখা দিলে সেটা গণতন্ত্রের পক্ষে সত্যি খুব সাংঘাতিক অ্যালার্মিং একটা বিষয় হবে। অমিত মালব্য কি বলছেন, বিজেপির আইটি সেলের প্রধান, তিনি বলছেন নীলমের সঙ্গে, নীলম আজাদ যিনি ছিলেন তার সঙ্গে ইতিমধ্যে কংগ্রেস ও ইন্ডিয়ার মানে INDI এর কিছু শরিক দলের যোগাযোগ মিলেছে। মনোরঞ্জনের বাবা ডি মনোরঞ্জন যিনি ছিলেন তার বাবা বলেছেন ওর মাথায় কেউ উল্টোপাল্টা চিন্তাভাবনা ঢুকিয়েছিল। তারা কারা? কারা মনোরঞ্জনের বারবার দিল্লি যাত্রার টিকিট জোগাড় করতো, খুব গুরুত্বপূর্ণ। এদের সঙ্গে কিভাবে বাকিদের যোগাযোগ হলো, কারা এদের নিয়ে একটি দল তৈরি করলো? একদম শুরুতেই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, যত তথ্য সামনে আসবে ততই এরপর রাজনৈতিক বক্তব্য, কংগ্রেস কমিউনিস্ট আঁতাতের DNA স্পষ্ট হবে বলছেন অমিত মালব্য। আর তার উত্তরে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলছেন যে বিজেপির আইটি সেল আসলে 2টো তথ্য থেকে নজর ঘোরাতে চাইছে। 1, সংসদের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর লঙ্ঘন হয়েছে। 2, যারা লোকসভায় ঢুকেছিল বিজেপি সাংসদ তাদেরই সংসদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই প্রশ্নগুলো আমরা গত দুদিনে বহুবার তুলেছি এবং আমাদের আলোচনাতেও এসেছে। আমি আঙুল তুলেছেন জয়দেব, আঙুল তুলেছেন নীলাদ্রি। আমি তার আগে কেতনের কাছে যাব। কেতন জয়সওয়াল। দাদা আপনি আরেকটা পয়েন্ট মিস করলেন, সেটা হলো 300 কোটি কংগ্রেসের এমপি থেকে ভুল হয়ে গেল, ওটা হয়তো মিস করে গেছিলেন। যাই হোক, ওই যে 300 কোটি টাকা আমি মিস করেছি। টাকা কথা চলছে। যাই হোক, কেতন এক মিনিট, আমাকে প্রশ্নটা করেছেন পৃথ্বীরাজ, তাই আমি উত্তরটা দেবো। কেতন আমি উত্তরটা দিইনি পৃথ্বীরাজকে। সেটা হচ্ছে 354 কোটি, যদি সঠিক তথ্য না থাকে তাহলে একটু শুধরে দিই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কংগ্রেসের রাজ্যসভার ওড়িশার যিনি এমপি, সেই বিষয় নিয়ে আমরা আগেও কথা বলেছি। আজকে ধীরাজ সাহুর বিষয় নিয়ে কথা বলতে চাইছি না, আজকে একটু সংসদের হামলাটার বিষয় থাকি বরঞ্চ। কেমন? অনেক দূর যেতে হবে পথ এখনো পর্যন্ত। পৃথ্বীরাজ একটু শান্ত হতে হবে। আমি চলে আসি কেতনের কাছে। কেতন। হ্যাঁ, না পৃথ্বীরাজ খুব ভালো ডাইভার্ট করতে শিখে গেছে, সে ভালো জায়গা পাক, আমার ছোট ভাই। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের বা কংগ্রেস দলের পার্লামেন্টের মানে লোকসভায় দলনেতা যে কথাগুলো বলছিলেন, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। উনি একজন লিডার অফ অপোজিশন হয়ে যদি মানুষের কণ্ঠস্বর হয়ে সরকারকে প্রশ্ন করবেন না, তাহলে
কে করবে প্রশ্নটা? পার্লামেন্টে তো আর তো পুরো ভিড় গিয়ে ওখানে তো প্রশ্ন করতে পারে না সাধারণ মানুষ তাদের প্রশ্নগুলো করার জন্যই তো পার্লামেন্টে তাদের এমপিদেরকে পাঠায়। এবার পার্লামেন্টে আপনি দেখুন অবাক কাণ্ড যে ওই যারা মানে যাদের ঢুকেছে, যারা গন্ডগোলটা পাঠিয়েছে তাদেরকে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে বিজেপির এমপি, কিন্তু সাসপেন্ড করা হলো বিরোধী এমপিদেরকে। আপনার কাছে প্রমাণ আছে? এক সেকেন্ড, প্রশ্নকে ভয় কে পায়? যাদের ওই হিটলার প্রবণতা একটা থাকে তারাই প্রশ্নকে ভয় পায়। যদি আপনার কাছে সঠিক উত্তর থাকে, যদি আপনার সদিচ্ছা থাকে, যদি গণতন্ত্রে আপনার বিশ্বাস হয়, আপনি কিন্তু কোনোদিন প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না। কেন প্রধানমন্ত্রী আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী এই যে 5টা ভোটে ইলেকশন, 5টা রাজ্যে ইলেকশন করে দেখলাম প্রধানমন্ত্রী প্রচার মন্ত্রী হয়ে রীতিমতো 5টা রাজ্যে ঘুরলেন, প্রচার করলেন। সেটা তো করতেই হবে, একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে। কি বলছো? এটা তো সিস্টেম। আবার এই যে সেনসিটিভ একটা ইস্যু, তার জন্যই তো কমলনাথের হাতে বাটি। না নীরব মোদী, আচ্ছা পৃথ্বীরাজ উত্তর দেব, পৃথ্বীরাজ প্রধানমন্ত্রী নীরব মোদী হয়ে গেছিলেন। আবার এই পার্লামেন্টে যে সিকিউরিটি ব্রিচ হয়েছে, পার্লামেন্টে যে গন্ডগোলটা, এটা নিয়ে প্রধানমন্ত্রী আবার নীরব মোদী হয়ে গেছেন। একটা কথা ওনার মুখে নেই। কেন ভাই? আপনি যে গণতন্ত্র নিয়ে এত বড় ভাষণ দেয়, গণতন্ত্রের মন্দির মসজিদ আমরা বলে থাকি পার্লামেন্টকে, সেই মল্লিকার্জুন খাড়গে কি বললো? মল্লিকার্জুন খাড়গে কি বললো? 4 পাহাড়ে পার্লামেন্ট, ওখানে গিয়ে আপনি একটা বিবৃতি দিতে পারছেন না। রাহুল গান্ধী কি বলছে? না আপনি শুধু এমপিদেরকে ছোট করছেন না, আপনি দেশের জনগণকে ছোট করছেন। যে গণতন্ত্র আমার কোনো বিশ্বাস নেই, জনগণকে আমি কিছু মনে করি না, আমি উত্তর দিতে বাধ্য নই, আমি হচ্ছি শাহেনশাহ। আমি কংগ্রেসের বন্ধুর বক্তব্য যত শুনছি আশ্চর্য হয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদী কেন নির্বাচনী প্রচার করেন প্রশ্ন করছেন? তিনি প্রশ্ন করছেন না ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন কেন নির্বাচনী প্রচার করতেন? বলেন বলেনি, তা হয়ে গেলে আমি বলবো। What is your name এর জায়গা? আমি বলেছি আনইন্টারাপ্টেড সময় দিই। হ্যাঁ, আমি আনইন্টারাপ্টেড সময় দিই, নইলে বক্তব্যটা একটা উদ্দেশ্যে পৌঁছবে না। আমি আসছি। কেতান আপনার কাছেও আসবো। পৃথ্বীরাজ আপনার কাছেও আসবো। পৃথ্বীরাজ 1 মিনিট, একটুখানি ঝগড়াটা থামাতে হবে, একটু যুক্তিতে আসি। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড সময় দিলাম নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে, অন্য কেউ বলবেন না। নীলাদ্রি। কংগ্রেস ভারতে জরুরি অবস্থা জারি করেছিল, কিন্তু এখন তো জরুরি অবস্থা নেই, বিরোধী বললেই বলে উঠবো, এটা বোধহয় ঠিক নয়। আচ্ছা, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তারাও প্রধানমন্ত্রী থাকতে নির্বাচনী প্রচার করেছিলেন, এটা নিশ্চয়ই একটা সিকিউরিটি ল্যাপস, কিন্তু এখানে কেউ মারা যাননি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বাড়িতে নিহত হয়েছিলেন কংগ্রেস আমলে। এর থেকে ওটা অনেক বড় ঘটনা ছিল। দেশের জনক, জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে বাঁচাতে পারেনি জওহরলাল নেহরুর সরকার, সেটা আরো বড় ঘটনা ছিল। আবার দেখুন সিরিয়াস কথা বলেন, কেউ মারা যায়নি। বলুন। আপনার সময় শেষ হয়নি এখনো। কংগ্রেস এখনো জরুরি অবস্থার মানসিকতায় আছে, কিন্তু এখন জরুরি অবস্থা ভারতে নেই, তারা ভুলে যাচ্ছে। তার দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এত বড় একটা আঘাত এসছে গণতন্ত্রের ওপর। আমি দেখছি পরোক্ষে এই নীলাক্ষ আইচ বা অন্য যে ছেলেরা যুক্ত, তাদের কিন্তু বিরোধীরা সমর্থন করছে। আমি এতদিন ভাবতাম এই INDIA জোটটা দুর্নীতিগ্রস্তদের জোট, কিন্তু এখন মনে হচ্ছে এটা সন্ত্রাসবাদীদের জোট। আর আপনি শান্তম বললেন যে ওই 354 কোটি টাকা না 50 কোটি টাকা, ওটা আলাদা ইস্যু। এই টাকাটা যে টেরোরিজমের কাজে ব্যবহার করা হচ্ছে না, আমরা কি করে জানছি? এটা ক্যাশে টাকাটা বাজেয়াপ্ত হয়েছে। এখন কি করে টেরোরিজমের কাজে ব্যবহার করা হবে? এটা আইটি অফিসারদের হাতে রয়েছে। এবার এটা সরকারের হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। নীলাদ্রি, এখন এটা কেন্দ্রীয় সরকারের হাতে 354। এর বাইরেও যদি কোনো টাকা থেকে থাকে তাহলে প্লিজ পৃথ্বীরাজ প্লিজ। আমি একটা বিষয় নিয়ে যখন আলোচনা করবো সেই বিষয়টার মধ্যেই থাকবো, অন্য কোনো বিষয়কে সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, ডাইভার্ট করবার চেষ্টা করবো না। এটাই বোধহয় রাজনৈতিক আলোচনায় হওয়া উচিত। 27 বছর ধরে সাংবাদিকতায় আছি, সুতরাং সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে এটুকুই শুধু বলতে পারি। আমি এরপর কেতানের কাছে আসবো 30 সেকেন্ডের জন্য, অনলি 30 সেকেন্ড। নীলাদ্রি বাবুর কথা শুনে আমার অবাক লাগছে। যে অবাক মানে কথাটা আমি উল্লেখ করছিলাম কিছুক্ষণ আগে, মানে ওই আততায়ীদের ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে বিজেপির এমপি, আর উনি বলছেন যে কংগ্রেস নাকি টেররিস্ট। এই যে কয়েক বছর আগে এমপি থেকে কিছু বিজেপির মেম্বাররা যারা ISI হয়ে গোয়েন্দাগিরি করতো, তারা ধরা পড়েছিল, তারা তো বিজেপির কর্মী।
আর বলছেন কংগ্রেসের নাম নিয়ে। কংগ্রেস টেররিজমের সাথে সবসময় লড়েছে। ওই যে আপনাদের আমলে যে পার্লামেন্টে অ্যাটাক করেছিল না আফজাল গুরু, তাকে ফাঁসির তক্তায় ঝুলিয়েছে এই কংগ্রেস, ঠিক আছে? এসব মানে বিজেপি, আপনি এখানে একজন পৃথ্বীরাজ তো আছে বিজেপি, আপনার এত যে বিজেপি, আর একটু আগে বলছিলেন যে আজকে আমি এই মুহূর্তে রাজনীতি করব না, পৃথ্বীরাজ থেকে বেশি রাজনীতি আপনি করছেন। আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে, বেশ 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 এখন আর নতুন প্রশ্ন করবার কোনো সময় নেই, একদম শেষের দিকে চলে এসেছি। আমি কৌশিকের কাছে যাবো 30 সেকেন্ডের জন্য। কৌশিক, আমার কাছে বক্তব্য হচ্ছে যে নীলাদ্রিদা একটু আগেই আমাকে টেরোরিস্ট যোগ ফোক বলে দিয়েছে, তো আমাকে যদি নীলাদ্রিদা টেরোরিস্ট যোগ বলে, তাহলে নীলাদ্রিদা যাদেরকে সাপোর্ট করছে, অর্থাৎ যে সাংসদের পাস নিয়ে এই সমস্ত আততায়ীরা ঢুকে পড়েছিল গ্যাস বেলুন দিয়ে, তাহলে সেই সাংসদ এবং তার দল হচ্ছে সবচেয়ে বেশি টেরোরিজমকে তাহলে সাপোর্ট করে নীলাদ্রিদার কথা অনুযায়ী। আর দ্বিতীয়ত হলো যে এই পার্লামেন্টে যেই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং নিরাপত্তা যে একদম বেআব্রু হয়ে গেছে, সেটার থেকে নজর না ঘুরিয়ে আগামী দিনে কিভাবে পার্লামেন্টকে সুরক্ষিত রাখা যায় সেটা নিয়ে বরঞ্চ আগে বাংলাকে নিরাপত্তা দাও। বেশ না বাংলাকে তো অবশ্যই, বাংলার কথা অবশ্যই ভাবতে হবে। না শুধুমাত্র বাংলা তো ভারতের বাইরে নয় পৃথ্বীরাজ, বাংলা ভারতের বাইরে নয়, ভারতের বাইরে নয়। সুতরাং বাংলাও ভারতের মধ্যে। আমরা সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমাদের বোধহয় 1950 সংবিধানের হওয়া দরকার। আমি আসছি পৃথ্বীরাজের কাছে, আসবো 30 সেকেন্ডের জন্য। আপনার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি পৃথ্বীরাজের 30 সেকেন্ডের বক্তব্য শুনবো আনইন্টারাপ্টেড। না আমি তো খুব পরিষ্কার বলে দিলাম যে দেখুন, আজকে যে ঘটনাটা পার্লামেন্টে ঘটেছে এটা অপ্রত্যাশিত ঘটনা, সেটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি বলছে, কিন্তু তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনাকে প্রথম থেকেই বলে যাচ্ছি, প্রাথমিক রিপোর্ট মঙ্গলবার দিন দেওয়া হবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, আপনাকে বুঝতে হবে এর সাথে কিসের যোগসূত্র। আজকে ললিত ঝা থেকে নীলাক্ষরাইস থেকে শুরু করে এই যে একটা সুন্দর ইকোসিস্টেম, এই যে একটা বায়োডাইভার্সিটি, এটা কিসের থেকে এসেছে? আজকে এদের সাথে সরাসরি ভাবে আমরা দেখতে পাচ্ছি, আরে ভাই যুক্ত স্মিতা বক্সি থেকে একাধিক তৃণমূল নেতার যোগসূত্র। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেই এনজিওটার নাম করে আছে কাজ করতেন, সেই এনজিওটার পুলিশ রেজিস্ট্রেশন নেই, কিন্তু বাংলার পুলিশ সেই এনজিওকে পারমিশন দিচ্ছে মিছিল করবার জন্য। দাদা একবারও কি মনে হয় না যে এইটা একটা বিরোধী চক্রান্ত, এটা একটা রাষ্ট্রবিরোধী? তার কারণ আমরা যাদবপুর ঘটনাও দেখতে পেয়েছিলাম, নিষিদ্ধ সংগঠনের নামে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে আমরা মাওবাদী সংগঠন। এটা খুব পরিষ্কার হয়েছে এবং এইখান থেকে জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে দিনের পর দিন তদন্তকারীরা তদন্ত করছেন, কতটা স্পষ্ট হয় অবশ্যই যে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা, সেই তদন্তেই স্পষ্ট হয়ে যাবে সবটা, সব খোলা চিঠা সাফ হয়ে যাবে একদম, যেরকমটা বলা হয় আর কি হিন্দিতে। আমি জয়দেবের কাছে যাবো লাস্টলি। জয়দেব অনেকক্ষণ ধরে বলবার সুযোগ খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, কিন্তু জয়দেবকে আমি 1 মিনিট দেবো সাম আপ করবার জন্য। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যেখানে বিরোধীদের করা বা তোলা প্রশ্নের উত্তর রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রীকে দিতে হয়। মহুয়া মৈত্রের তোলা প্রশ্নের উত্তর না প্রধানমন্ত্রী দিয়েছেন না স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। অধীর চৌধুরীর তোলা প্রশ্নের উত্তর না প্রধানমন্ত্রী দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন। প্রধানমন্ত্রী মাসে মাসে মন কি বাত করেন, কিন্তু দেশের এত বড় একটা বিপর্যয়ে ওনার মন কি বাত শুকিয়ে যায়, ওনার মনের কোনো বাত থাকে না। সেখানে কি হয় না, সেনেগাল হাতে বিশ্বের সব ফটোগ্রাফারকে ডেকে নতুন সংসদ ভবন উদ্বোধন করার ক্রেডিটটা খান, নতুন সংসদ ভবন তৈরি করার ক্রেডিটটা প্রধানমন্ত্রী, কিন্তু তার নিরাপত্তার গাফিলতিটা ওই আপনি বললেন কি 8 জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করে দিয়ে হয়। অর্থাৎ যা কিছু ভালো সেটা আমার, যা কিছু ভুল ত্রুটি সেগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে অন্যকে দোষী সাব্যস্ত করে দিয়ে নিজেকে সাধু প্রমাণিত করা, এটা বারবার ভারতবর্ষ দেখছে 2014 সালের পর থেকে। পুলওয়ামা কাণ্ডে সত্যপ্রকাশ মালিকের দেওয়া বয়ানকে যদি আমরা মান্যতা দিই, তাহলে হয় সত্যপ্রকাশ মালিক মিথ্যে বলেছে, তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, তাকে গ্রেপ্তার করা হয়নি। আর যদি সত্যপ্রকাশ মালিক সত্যি কথা বলে থাকে, তাহলে সেখানেও কিন্তু সেনাবাহিনী জওয়ানদের প্রাণ যাওয়ার পেছনেও কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীর কোথাও কোনো পরোক্ষ মদত ছিল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে সংসদের যে প্রশ্নগুলো বিরোধীরা করে তার উত্তর পাওয়া যায় না।
মন কি বাত পাওয়া যায় না, কিন্তু আধিকারিকদের সাসপেন্ড করা যায়, কিন্তু ক্রেডিটটা সংসদ যারা ভবনের যারা ভিতরে ভুল কাটা করেছেন, থেকে ভিড় যারা পুজো, নিরাপত্তায় সেটা গাফিলতি করেছেন কিন্তু তাদেরকে প্রধানমন্ত্রী সাসপেন্ড করাই নেয়। বোধহয় উচিত, তাদের কড়া শাস্তি পাওয়া উচিত, কারণ সংসদের নিরাপত্তার ভার তাদের উপরে। এতজন সাংসদের নিরাপত্তার ভার তাদের উপরে। সবচাইতে বড় কথা হচ্ছে যে সংসদ, যেখানে এতজন দেশের গোটা দেশের রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন, সেখানে সেই সংসদ ভবনের দায়িত্ব তারা নিতে পারলেন না কেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অবশ্যই আজকে সময় শেষ হয়ে গেল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য জয়দেব ঘর, অনেক ধন্যবাদ কৌশিক মাঝি, অনেক ধন্যবাদ পৃথ্বীরাজ মুখোপাধ্যায় এবং অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে, এবং আমাদের সঙ্গে ছিলেন কেতন জয়সওয়াল, তাকেও অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন উঠবে, এই যে যারা সংসদের এই নিরাপত্তা ভঙ্গকারী, তাদের পরিচয়গুলো নিয়ে বোধহয় এই মুহূর্তে আলোচনা হওয়াটা দরকার। এবং যে প্রশ্নটা উঠেছে, যুব সমাজ, প্রত্যেকবারই ভোটের সময় নতুন ভোটারদেরকে একটু অন্যরকম চোখে দেখা হয়। এবারও নতুন ভোটার তরুণ সমাজ তারা আসবেন অবশ্যই, কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে, কাজ না পেয়ে, কোভিড সিচুয়েশনে চাকরি হারিয়ে, কাজ হারিয়ে সবজি পর্যন্ত বিক্রি করতে হয়েছে এদের কাউকে কাউকে, কাউকে কাউকে টিউশন পড়তে হয়েছে, কাউকে ই রিক্সা চালাতে হয়েছে, কেউ বাড়িতে বসে ব্রুড করেছেন, নিজের মনের দুঃখকে তার সাথে যুঝেছেন। এই রকম মানুষজনরাই এই ঘটনাটা ঘটেছেন। তার মানে এই নয়, ভুল ব্যাখ্যা করে বসবেন না যে এদের কাজটাকে সমর্থন করছি, কিন্তু এই কাজটার পিছনে সমাজতাত্ত্বিক কি কারণটা রয়েছে সেটা বোধহয় খুঁজে দেখাটা দরকার। আর পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে কোনো ঘটনাই ঘটুক না কেন সরকারকে কেন দায়ী করতে হবে, এই প্রশ্নটা বারবার উঠে আসে। 1992-এর একটা ইনসিডেন্টের কথা মনে আছে। 1992-এর 6ই ডিসেম্বর ঘটেছিল সেই ঘটনা। বোধহয় অনেকেই রিলেট করতে পারবেন, অনেকের মনে পড়বে না। সেদিনকে কর সেবকরা বাবরি মসজিদ নামে একটি মসজিদকে ভেঙে দিয়েছিল অযোধ্যার মাটিতে। আর তারপর গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তির ছবি দেখতে পাওয়া গেছিল। বাংলা কিন্তু, পশ্চিমবঙ্গ কিন্তু তার বাইরে ছিল। তখন সেই সময়ে টেলিভিশন সংবাদের এত বাড়বাড়ন্ত নেই, তখন এত টেলিভিশন চ্যানেলই নেই, শুধুমাত্র সরকারি টেলিভিশন চ্যানেল। আর সেই সরকারি টেলিভিশনের একজন সাংবাদিক, বিখ্যাত মানুষ, তিনি প্রশ্ন করেছিলেন, মানে সাংবাদিকতাই বিখ্যাত মানুষ, তিনি প্রশ্ন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে যে দেশে এত হিংসা হচ্ছে, আপনার রাজ্যে নেই কেন? সেই খর্বকায় মানুষটি, কিন্তু অত্যন্ত দীর্ঘকায় মানুষটি, ধুতি পাঞ্জাবি পরিহিত, সেই মানুষটি বলেছিলেন হাঁটতে হাঁটতে মহাকরণের অলিন্দে একবার থমকে দাঁড়িয়ে পেছন ফিরে স্নেহাশিস সুরের দিকে মুখ ঘুরিয়ে বলেছিলেন, তিনি নামটা বলেই দিলাম, জ্যোতি বসু বলেছিলেন যে সরকার চায় না বলে। এই ছোট্ট কটা কথায় কত বড় কথাটা বলেছিলেন তিনি। একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তার দলীয় পরিচয়টাকে যদি বাইরে রেখেই বলি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে সরকার চায় না বলে। হ্যাঁ, খুব সত্যি কথা। সেই 92-এর 6ই ডিসেম্বরের পর বাংলায় সেরকম হিংসার আগুনের কোনো আঁচ এসে পৌঁছয়নি, এবং এখানে আমরা শান্তিতেই ছিলাম। তাহলে যে কোনো দায়, যে কোনো ঘটনার দায়, সিকিউরিটি ব্রিচই হোক কিংবা সেটা কোথাও জঙ্গি হামলার মতন কোনো ঘটনা, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, সেটার দায় তো দেশের সরকারকেই নিতে হবে। সুতরাং দেশের সরকারের যে বিবৃতির দাবি করা হচ্ছে বিরোধীদের, সেটা কি সত্যি খুব অন্যায্য? যারা এই ঘটনাগুলো ঘটালো তাদের কথাও তো সরকারের ভাবা উচিত। দেশের, মানে নিজের পরিবারের দুষ্টু ছেলেটার কথাও তো অবশ্যই বাবা মাকেই ভাবতে হয়, তাই না? সুতরাং যারা এই দেশের পরিচালনা করছেন তাদের বোধহয় একটুখানি ভাবা দরকার যে এই ঘটনাগুলো কেন ঘটছে, এবং তারপর রাজনীতি কেন হচ্ছে, রাজনীতিটা কারা আদতে করছেন, সেই বিষয়টা এইবারে বোধহয় একটুখানি ভাবা দরকার। 2024-এর নির্বাচন তো সামনেই, তাই না? আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।